আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার সম্পর্কে তো সব বলে ফেলেছি, আমি আর কি বলবো। আজকে রেডিয়েন্ট একুয়াকালচার কর্তৃক আয়োজিত অ্যানুয়াল সেলস কনফারেন্স 2023 সে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার বক্তব্যের শুরুতে আমাদের আজকের যে প্রধান অতিথি ছিলেন আমাদের চেয়ারম্যান মহোদয় স্যার, উনি একটা বিশেষ কারণে আসতে পারেন নাই। উনি তারপরে আশ্বস্ত করেছেন উনি আসবেন। উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি আমাদের সিও মহোদয় স্যার, নুরে আলম বাবু স্যার। সেই সাথে আমাদের আজকে আমাদের এক বিশেষ আকর্ষণ, যার কথা আমি অনেকবার শুনেছি, এখানে কয়েকজন হয়তো শোনার সৌভাগ্য হয়েছে। আমাদের ট্রেনার কাজী হাসান আহমেদ স্যার, এবং যার কথা আমি বারবার মোটিভেট হইতাম, আজকে উনি এখানে আছেন। সেটা এক যুগ আগে, তার সাথে আমার এক যুগ পরে দেখা 2012 সালে শিল্পকলা একাডেমিতে আমি ট্রেনিং করেছিলাম, এবং 2024 এসে তার সাথে আবারও একসাথে এক প্ল্যাটফর্মে এখানে উপস্থিত আছেন আমাদের অরিক মহোদয়। সে সাথে মঞ্চের সামনে উপস্থিত আমার প্রিয় সহকর্মী, মানে আমার আত্মার এবং আমার এনার্জির যে প্রচলা রাস্তার যে উপরে আমি বরাবরই আজকের এখানে, তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে এই প্রোগ্রামটা আসলে একান্তই আমাদের প্রোগ্রাম, রেডিয়েন্টের প্রোগ্রাম। রেডিয়েন্ট থেকে আজকে আমরা উঠে আসা প্রত্যেকটা অফিসার আজকে এই প্ল্যাটফর্মে, মানে এখানে আমার আসলে চোখে জল আসার মতো কারণ অনেক রয়েছে। আমি যখন 2020 সালে প্রথম রেডিয়েন্টে জয়েন করি, তখন রেডিয়েন্টের আমি লোক খুঁজে পাই নাই। আসলে অফিসার তো অনেক পরের কথা। রেডিয়েন্ট কি করবে, কাকে যা বলবে, রেডিয়েন্ট আসলে কি করা উচিত, ওগুলো আমি জানি না। আমিও মার্কেটিং করেছি, পিপিএস কোম্পানি ছিল আমার ইওন একুয়াকালচার লিমিটেড। আমি ইওনে বেশ কিছুদিন কাজ করেছি, এর আগে বেশ কয়েকটা কোম্পানির সাথে আমি সম্পৃক্ত ছিলাম। তারপর যখন রেডিয়েন্টে আসলাম, রেডিয়েন্টে কাজ করার ক্ষেত্রে আমার এক নতুন এবং ভিন্ন অভিজ্ঞতা হলো। তো সে ভিন্ন অভিজ্ঞতা যদি শেয়ার করতে চাই, আজকে সারাদিন রাতে বলাবে না, কারণ অভিজ্ঞতা তো আর শেষ নেই। আমরা প্রথম আমাদের চেয়ারম্যান স্যার, সিও স্যার, অরিক মহোদয়, তারপর আমি, তারপর আস্তে আস্তে করে এভাবে আসা শুরু করলো। আর আমি প্রত্যেকটা মেনকে পাইছি যারা প্রত্যেকেই সাপোর্টেড, হৃদয়ে রেডিয়েন্ট ধারণ করেছে। বিদায় আজকের এই রেডিয়েন্টে আমরা সবাই একসাথে একত্রে এই হলরুমে এত সুন্দর একটা সুন্দর পরিবেশের মাধ্যমে কি প্রোগ্রাম সেলিব্রেট করতে পারতেছি। তবে আজকে সফলতার গল্পগুলা আমরা চোখে দৃশ্যমান। আমি যদি নাম ধরে ধরে বলতে যাই, তাহলে সবার নাম বলতে হবে। সবাই আমরা অনেক কাজ করতেছি এখানে। লং টাইম সার্ভিস যদি করে, তাহলে হামিদ ভাই করতেছে। আর যাকে শুরুর লগে ছিল 20 পর থেকে 21 শুরু থেকে হামিদ ভাই, তো 21, 22, 23 আমরা 24 কি পদার্পণ করেছি। তো 24 পদার্পণ করে আমরা কতটুকু রেডিয়েন্ট অর্জন করলাম। আমরা 20 সালে ফিট বের করব, এটা ছিল আমাদের কেবলই কি মুখের কথা। আমরা ফিট নিয়ে কাজ করব, মেডিসিন নিয়ে কাজ করব। রেডিয়েন্ট অলমোস্ট একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, ইন্ডিয়ান ফার্স্ট পাবলিক কোম্পানি হচ্ছে কি রেডিয়েন্ট একুয়াকালচার লিমিটেড। বাট এই বাংলাদেশ ফার্স্ট পাবলিক এবং ইন্টারন্যাশনাল যত বিগেস্ট কোম্পানি ডাজন্ট ম্যাটার। তারা কি করে, যে মার্কেটিং পারদর্শিতা, মার্কেট লেভেল এবং হচ্ছে কি বেনিফিট, টোটাল ব্যাপারটাকে মিলায় তারা কি করে, মার্কেট আপনাকে লিড দিবে, আপনাকে মার্কেট শেয়ার নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যখন শেয়ার নিতে যাই, আমরা প্রথম বিশেষ করে মেডিসিন নিয়ে মার্কেট করাটা আমাদের একটু ইজি হয়েছে, কিন্তু ফিড নিয়ে ভেরি ডিফিকাল্ট হয়ে গেছে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে। আপনারা হয়তো শুরুর লগ্নে ফিড নিয়ে মার্কেট করা, আমরা যখন ডিলারের কাছে গেছি তখন ডিলারকে বলার সময় ডিলার বলছে আপনাদের ফিড মিল কোথায়, কবে শুরু করছেন, কোথায় দিচ্ছেন, কত বছর হয়েছে, আচ্ছা আসেন দেখি। এমনকি এমন প্রশ্ন, আশ্বস্ততা চলে গেছে 1 বছর। যখন আমরা ফিড আসলো 2021 সালে, তখন আমাদের ফিড পরীক্ষা করতে করতে চলে গেছে আরেক বছর। আমাদের 2021 সালে ফিড সেল হয়েছে মাত্র 1 বছরে 150 টন। চিন্তা করা যায়
যে আসলে 150 টন ফিট দিয়ে আমরা কি করতে পারবো, আমাকে ডিএসএম নিরুৎসাহিত করেছে যে স্যার বাদ দেন, আমি ফিট দিয়ে কাজ করতে পারবো না, আমি মেডিসিন নিয়ে কাজ করবো। ওকে ফাইন, আপনি কাজ করেন। অ্যাকাউন্টস বলছে যে আসলে এত ক্লেম নেওয়া যায় না। আমি বললাম টেনশন নেন না। অডিট স্যার উনি নিজে হাতায় গেছে, মাঝে মাঝে সে বলতো আসলে আমরা কি পারবো। আমি আসলে যখন আমাকে সে বলে যে আমরা কি পারবো এই ফিট দিয়ে আগানোর জন্য, আরো কি ভালো নিয়োগ দিতে হবে, তখন আমি বলতাম আমাকে তারা না হয় উৎসাহিত করবে, এখন থেকে আমাকে ডিসমোটিভেট করতেছে, আমি কি করব, আমি কি অন্য কোনো কোম্পানি দেখবো চলে যাওয়ার জন্য। কিন্তু চিন্তা করলাম ওইখানে গেলেও তো আমাকে পরিশ্রম করতে হবে, কেউ তো আমাকে বসায় বেতন দিবে না। আপনি চাকরি করেন, আপনি যখন সকালবেলা বাসা থেকে খুব সুন্দর পরিপাটি হয়ে বের হবেন, তখন আপনার চাকরি আছে। আজকে দেখবেন চাকরি নাই, বাসায় গিয়ে বলেন, প্রথম হয়তো একটু কিছু বলবে না, দুদিন পরে দেখবেন যে আপনার সেই পজিশনটা কি আর বাসায় নেই, সমাজে নেই, বন্ধু মহলে নেই। আসলে চাকরি করেন, মাস শেষে স্যালারি পান, একটা সুন্দর কি বেশভূষণ নিয়ে লাইফ লিড করতে পারতেছেন, আপনার ডিমান্ড আছে। চাকরি নেই, আপনার ডিমান্ড নেই, কেউ মূল্যায়ন দিবে না। আপনি যদি মনে করেন যে আপনার বাবা মা ভাই বোন, আসলে সবাই আমাদের পরিবারের প্রত্যেককে আমরা অনেক ভালোবাসি, আমি তাদেরকে মনে করতেছি না, বাট আসলে একটা পর্যায়ে গিয়ে 18 বাংলাদেশের প্রেক্ষাপটে 18 বছরের পরে কোন ছেলে হয়ে যায় কি একটা পরিবারের বোঝা, একটা ছেলে পরিবারের বোঝা হয়ে যায়। যদি আপনারা হয়তো আপনারা অনেকে অনেক এলিট পরিবার থেকে এসেছেন, বাট আমরা এলিট পরিবার থেকে আসি নাই, আমাদের নুন আনতে পান্তা ফুরাতো। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি, আমাকে 18 বছরের পরে ইন্টারমিডিয়েট যখন ফার্স্ট ইয়ার, তখন আমাকে বলা হয়েছে বাবা তুমি একটা কিছু করো, কি চেষ্টা কি মরণ হয় না, আমাদের মরণ হবে। সুতরাং আমি সেই স্বপ্ন দেখা এক পুরুষ, আমার থেকে অনেক সিনিয়র পাশে এখানে আছেন, অনেক লং টাইম সার্ভিস করছেন, বাট সফলতার জায়গা থেকে যতটুকু আসতে পারছি, এটা আমার চেষ্টাটা ছিল এরকম। আমি আসলে কথা চিন্তা করবো না, আমি শুধু একটা কথা বলতেছি যে রেডিয়েন্টের হিস্ট্রিটা কিরকম ছিল, সেই জায়গা থেকে অল্প কিছু জনবল নিয়ে আজকে এই 2021 সালে 150 টন ফিট, 2023 সালে 2500 টন ফিট, তাহলে তুমি এরকম বলবে। এই বছরের টার্গেট আপনাদেরকে একটু বলে আমি আপনাদের ধারণা থাকা দরকার। আপনারা আমাকে আপনাদের প্রত্যেকের মিটিং থেকে আমাকে বলেছেন আপনাদের টার্গেট হয়েছে 6000 টন, 6000 টন এই বছরের টার্গেট। আমি যখন মার্কেটে ডিল করতে গেলাম, আমার এখানে 7720 টন হয়ে গেছে ডিল করতে গেলে। মানে আমরা আজকে যেটা ভাবতেছি মার্কেটে কালকে যখন যাচ্ছি তখন এটা বেশি হয়ে যাচ্ছে, এটাই রেডিয়েন্ট। আর আপনারা এভাবে কাজ করছেন, আর এই কাজগুলো দেখলাম আমি মনে হয় যে আপনাদের কাছ থেকে আমার শিখতে হবে। আমি দাদা ওই দিন আমরা একটা গোয়া মিটিং এ কি বললাম, একটা অফিসারের কি টার্গেট কমাই দিতে যাচ্ছি, যে 500 টাকা দিতে যাচ্ছে তাকে আমরা কমাই দিচ্ছি, কিন্তু মার্কেটে গিয়ে দেখিও হাউ ক্যান ইট পসিবল, এটা কি পসিবল যে এটা তো আরো বেড়ে যাচ্ছে। মানে ডে বাই ডে ইমপ্রুভ, একটা সময় ইমপ্রুভ হতো 1 মাস পরে পরে, 1 বছর পরে 1 মাস পরে, এখন হচ্ছে 1 সপ্তাহ পরে, এখন তো দেখি পার ডে পার ঘন্টায় পার মিনিটে চেঞ্জ হচ্ছে। মানে এত পরিমাণ চেঞ্জ কোথা থেকে আসতেছে। আসলে রেডিয়েন্টে আমি প্রথম শিখাইতাম, এখন রেডিয়েন্ট আমাকে শিখাচ্ছে, প্রতিনিয়ত শিখাচ্ছে। আমি এখন আর বলি যে মার্কেটে গিয়ে আমি কি করব, মার্কেট তো আপনারা লিঙ্ক দিচ্ছেন। এখন আমি গিয়ে মার্কেটে এমন কিছু চমকপ্রদ তথ্য পাই যেটা আসলে আমি আর নিজেকে মানে ধরে রাখতে পারি না, যে মনে হয় যে আসলে এখানে একটা বিষয় আমি লেখিং দেখলাম, এখানে প্রত্যেক অল আর পিপল মানে স্মার্ট। হ্যাঁ, আমি প্রত্যেকটা অফিসার সুন্দর বুঝায় কথা বলবে, মানে চেষ্টা করছে সবাই সুন্দর করে বলার জন্য। আসলে এখান থেকে কথা বলাটা একটু ডিফিকাল্ট, আর বক্তব্য তো আসলে মুখস্থ করার বিষয় না। অনুভূতি যেটা প্রকাশ করেছেন আপনারা দেখেন, আপনারা যদি এই আমাদের ঘরের লোক পরিবারের লোক তাদের সামনে কথা না বলতে পারেন, তাহলে মার্কেটিং এ কিন্তু জড়তা থাকলে সমস্যা। সেলস এন্ড মার্কেটিং এ হচ্ছে আপনার সুন্দর গুছিয়ে কথা বলাটাই হচ্ছে কি বড় দক্ষতার পরিচয়। আপনার কাছে তো কোনো বন্দুক নাই, AK-47 কি কারো কাছে আছে যে ঠাস ঠাস গুলি করে দিবেন? সুযোগ নাই। যে একটা সেল দিবেন ঠাস করে গুলি করে দিব, ওই সুযোগ যেটা নাই। আপনাকে কথায় তাকে কিভাবে আঘাত করতে হবে, কথার মায়া সবচেয়ে বড় মায়া।
একবার যদি কথায় ফেলে দেওয়া যায়, আপনাকে জেনে থাকবেন যে এই মানে রং নাম্বারের প্রেম, চেহারাও দেখলাম না, ফেস দেখলাম না, বাবা কি মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি কিছুই না, কিছু কথায় প্রেমে পড়ে এখন তো দেখি যে কথায় প্রেম করে বাংলাদেশে অনেক বহির বিশ্ব থেকে মেয়েরা চলে আসতেছে। আসলে কথায় ফেলতে হবে, কথা জানে ফেলতে হবে। আর এখানে যারা আছে সুন্দর কথা বলতে পারে, আমি তো মাঝে মাঝে দেখি যে আমার সাথে সুন্দর কথা বলা হচ্ছে, মার্কেটিং তাহলে কিরকম হচ্ছে। আসলে রেডিয়েন্ট হিস্ট্রিটা মোটামুটি আমরা সবাই জানি, রেডিয়েন্ট কিভাবে আজকে এই জায়গাতে। এখানে একটা অফিসার হচ্ছে 2023 সালে আমরা যখন ইয়ারলি বাজেট করি তখন সবাই আমরা বাজেট নিয়েছি 100 টন 200 টন 500 টন, একটা অফিসার বাজেট নেয় নাই। একটা অফিসারের কি বাজেট আমরা দিতে পারি না, বিকজ তার কোনো কি ডিলার নেই। সে কে? খায়রুল। খায়রুলের কি 2023 সালে ডিলার ছিল না। আর ইভেন 2023 সালটাই ও কি মাকে দাপায় বানাইছে। সবার তো মনে হয় ভালো হয়েছে। আসলে আমার কি মনে হয়েছে যে 23 সালের কনফারেন্সে যে খায়রুলকে আমরা মূল্য দিলাম না, আমরা মূল্যায়ন করতে পারলাম না, তাহলে কি এটাই ভালো ছিল? যে মূল্যায়ন করলে কি আমাদের সেল কমে যায়? আর মূল্যায়ন না করলে বলে সেলটা বেড়ে যায়। যদি এইটাই হয় তাহলে তো আমরা আসলে মূল্যায়ন করে ভুল করতেছি। যে আমরা বিশ্বাস করবেন না ওর 20 টন নেওয়ার ক্যাপাসিটি নাই, যে আপনি 20 টন, স্যার 20 টন তো আমার কোনো ডিলার নেই, আমি কি করাম? আর খায়রুল আপনাদের কি ছাড়াই যাচ্ছে? চেষ্টা, অদম্য চেষ্টা, ওই যে বলতেছিলাম পরিশ্রম, লেগে থাকা, যে আমি পারবো, মানে আমাকে ডোয়ার ডাই করতে হবে। এনি হাউ আমি দেখেছি যারা আপনারা খুব ঘুমাচ্ছেন, সকাল 9টায় ফোন দিয়ে ধরতে পারতেছেন না, একটাই ফোন দিয়ে ধরতে পারতেছেন না, সেই খায়রুল রাত একটাই শরীর পোস্ট করতেছে, রাতে একটাই ফোন দিচ্ছে আমাকে। এভাবেই কাজ করে। প্রতিটি দোকানদার, প্রতিটি ডিলার, প্রত্যেকটা খামারি তাকে চিনে। আমি খোঁজ দিয়ে দেখছি না সবাই আপনাদের খায়রুল ভাই কাজ করে চিনে। মানে এই যে খায়রুল আসে, খায়রুলকে ডাকলেই পাওয়া যায়, এই ব্যাপারটা তো অনেক বড় একটা প্রাপ্তি। এই বছরে ময়মনসিংহ ডিভিশনের ক্ষেত্রে এইটাতে পার করবই, আমরা ডিট করে ফেলছি এর চেয়ে বেশি, আমার ডিট দরকার নাই। আমরা 6,000 টন নিয়ে কি কাজ করব। এই কাজ করতে গিয়ে আমাদের যে ধরনের হেল্প এবং সহযোগিতা গত 20 সাল থেকে 24 সাল পর্যন্ত যে ধরনের সহযোগিতার দ্বার উন্মোচন ছিল, হ্যাঁ সহযোগিতা অব্যাহত থাকবে, আছে। এবং আমার পক্ষ থেকে আমি যদি গত বছরগুলোতে রাত 1টা পর্যন্ত কাজ করে থাকি, এখন আমি রাত 2টা পর্যন্ত কাজ করবো, এতে আমার কোনো দ্বিধা নাই। কিন্তু আমার কথা একটাই, আমরা যে টার্গেট নিয়েছি 2024 টাকে আমরা সেই টার্গেটে পৌঁছায় দিব ইনশাআল্লাহ। আগে থেকে আমি এটা বলবো যে আমরা 8 নাম্বার কোম্পানি হতে আসি নাই, আমরা 1 নাম্বার কোম্পানি হতে আসছি। যে 1 নাম্বার হয় তাকে সবাই কাছ থেকে পছন্দ করে, ভিতরে ভিতরে খুব জ্বলে, ডাজেন্ট ম্যাটার, জ্বলুক। কিন্তু 1 নাম্বার তো 1 নাম্বারই, 8 নাম্বারকে কেউ গণে না। সর্বোচ্চ 2 নাম্বার, রানার্স আপ পর্যন্ত ঠাই হয়, 10 2 আপনি 3 নাম্বার যেতে পারবেন, বাট এরপরে কোনো নাম্বার হয় না, এগুলো কেবলই সংখ্যা। আপনি সহযোগিতা ছাড়া যদি আপনার প্রচেষ্টায় 8 নাম্বার নিয়ে আসেন, আমরা মনে করতে পারি এই বছর আপনাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব, সর্বোচ্চ ফুল সেটআপ নিয়ে। তাও আমরা চাই আমাদের যে চট্টগ্রাম ডিভিশনটা আমাদের 1 থেকে 2 নাম্বারে থাকবে ইনশাআল্লাহ। আপনার একটা গল্প বলি, আসলে আমাদের আত্মবিশ্বাসটা কেমন আছে, যে আত্মবিশ্বাস না থাকলে কিন্তু আমরা কাজ করে মজা পাবো না। হ্যাঁ দেখবেন যে আসলে এমনও হয়েছে যে আত্মবিশ্বাস নাই, কোম্পানি যাবো, আগেরটা ভালো ছিল, ছাড়বো কি ছাড়বো না, এটা কেমন হয়ে যাচ্ছে। এই কাজ করতেছি, আমার আত্মবিশ্বাস, আমি ফিট দিব। আপনার নিজের মাছকে খাওয়াচ্ছেন, কোয়ালিটি সিপি নারী স্ট্রং হয়ে মানে ইত্যাদি ইত্যাদি, আর আপনি বিক্রি করতে যাচ্ছেন রেডিয়েন্ট। আর ভাই আপনার নিজের ভিতরে যখন কনফিডেন্স নাই, আত্মবিশ্বাস নাই, তখন আপনি অন্যকে কিভাবে বিক্রি করবেন? আমার নিজের পুকুর আছে, আপনি জানেন আমার নিজের পুকুরে রেডিয়েন্ট খাবার চলে, প্রমাণ খায়রুল আছে, কতটুকু ফিট যায়
কত টাকার ফিট যাচ্ছে, কতটুকু মাছ ছাড়া হচ্ছে, কখন বিক্রি করা হবে, আমি একেবারে মানে পাই টু পাই আপনাদেরকে বুঝাই দিব যে আমাদের রেডিয়েন্ট খাবার খাওয়ানোর পরে আমরা কত টাকা প্রফিট করলাম। এটা আমি আপনাদেরকে শুধু দেখানোর জন্য রেডিয়েন্ট খাওয়াচ্ছি। আগে মন থেকে বিশ্বাস করেন যে আপনি রেডিয়েন্টের লোক, রেডিয়েন্টকে অঙ্গ ধারণ করেন, রেডিয়েন্টকে ভালোবাসেন, বিশ্বাস রাখেন, আস্থা রাখেন, আর সেই মধ্যে আপনাদের আত্মবিশ্বাস যোগান। একটা গল্প হচ্ছে এরকম যে আসলে আত্মবিশ্বাস যদি আমরা গল্পের আকারে বলি, একটা ক্যাম্পেনের সামনে কিছু লোকজন হেঁটে যাচ্ছে, মানে সেটা হচ্ছে হাতির ক্যাম্প। তো হাতির ক্যাম্পে দেখা গেল যে হাতিগুলোকে কি ছোট্ট, মানে যে আমরা টান দিলে রশি ছিঁড়ে যাবে ওই রকম টাইপের দু একটা রশি দিয়ে বড় বড় হাতিকে কি করছে, বেঁধে রাখছে। ওই এক লোক হেসে বলতেছে, এই রশি দিয়ে হাতি কি বেঁধে রাখা যায়, কিন্তু আমি ছিঁড়ে ফেলবো। কিন্তু পাশে দুটা বাচ্চা হাতি ছিল, ওদেরকে শিকল দিয়ে বেঁধে রেখেছে, ওরা খুব লাফালাফি চাপাচাপি করতেছে। তখন ওদের মনে খটকা হতো নাকি, বড় হাতিকে শুকনি দিয়ে বেঁধে রেখেছে, বড় ছোট বাচ্চাদেরকে শিকল দিয়ে বেঁধে রেখেছে, এটা কেন? দেন তারা কর্তৃপক্ষকে প্রশ্ন করলেন যে আচ্ছা আমাদেরকে বলেন তো যে আপনারা এই যে বড় হাতিকে এই সামান্য শুকনি দিয়ে বেঁধে রেখেছেন, এটা চাইলে তো সে ছিঁড়ে চলে যেতে পারতো, আর ছোট বাচ্চাদেরকে এত মোটা শিকল দিয়ে বেঁধে রেখেছেন কেন? তারা খুব চেষ্টা করতেছে, চিনতে পারতেছে না। পরে বলতেছে, শুনেন, এই হাতিগুলো যখন ছোট ছিল আমরা ওকেও কি করতাম, এই মোটা শিকল দিয়ে বেঁধে রাখতাম, তো তারা ওই যে বাচ্চাদের মতো খুব চেষ্টা করতো, ছোটবেলায় খুব চেষ্টা করতো। আমরা ছোটবেলা ফুটবল খেলায় খুব চেষ্টা করছি, মেসি হবো, নেইমার হবো, বাট আমার যখন মেসি নেইমার হওয়ার কথা ছিল তখন আমরা ফুটবলের গেলা করছি, তখন আমরা অন্য কিছু নিয়ে বেড়ায় গেছি। এই যে তখন বাচ্চাগুলো খুব চেষ্টা করছে হ্যাঁ ছিঁড়ার জন্য, কিন্তু তারা ছিঁড়তে পারে না। এই যে ছিঁড়তে পারে নাই, এই যে না পারার যে একটা কালচার, একটা চিন্তা তারা ঢুকে গেছে যে না আসলে এখন হচ্ছে কি তার পায়ে কিছু একটা বাধা থাকলে সে ভাবে কি যে এটা গুলো ছিঁড়া যাবে না। ছোটবেলা বহু চেষ্টা করছি, সম্ভব না, কি সম্ভব না, আসলে কি এটা সম্ভব না? তার আত্মবিশ্বাস নাই, তার আত্মবিশ্বাসটা কি করছে, প্রথমে কি শেষ করে দেওয়া হয়েছে। যখন আত্মবিশ্বাস ছিল ছিঁড়তে হবে, তখন সে পারে নাই, আর যখন আত্মবিশ্বাস হারাই ফেলছে তখন সুতা দিলে কি সে ছিঁড়তে পারে নাই। সুতরাং এই গল্পের ব্যাপারটা এইরকমই যে আপনার আত্মবিশ্বাস লেভেল থাকতে হবে। আপনি আপনার বয়স 16 বছর, আপনার বয়স 20 বছর, আপনার বয়স 50 বছর, এইটা মার্কেটিং এর কেবল একটা সংখ্যা মাত্র, কেবলই একটা সংখ্যা মাত্র। মার্কেটিং এর কোনো বয়স নাই, মার্কেটিং হচ্ছে একটা ধারা, মানে ধার করা কুড়ের মতো, যে এটা যদি আপনি কাটতে থাকেন এক সময় বুঝতে হবে আবার এটা ধার করতে হবে, ধার করলেই কাটবে। আপনি ধার করতে হবে, শিখতে হবে, লালন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে তো আপনি এটা করতে পারবেন না। আপনি মার্কেটে এরকম দেখতে হবে যে আমি 10টা দোকানে যাবো, একজন আমাকে সেল দিবে না, আমি 100 দোকানে যাবো, একজন হয়তো আমাকে পজিটিভলি রেসপন্স করতে পারে। যদি আমি ওই দিনের চেষ্টা না করতাম তাহলে আজকে এখানে 30 জন থাকতো না। আমি যদি আমার জায়গা থেকে চেষ্টা করে 30 জনের জন্য একটা, আমরা তো কেউ এক উপর চলাই না, আজকে খেয়াল করেন এখানে 30 জন থাকে, মিনিমাম কয়েকটা জেলা নিয়ে কাজ করতেছি, একজন এক একটা উপজেলায়, ইভেন কেউ আছে কেউ একটা বিভাগ নিয়ে, কেউ একটা বিভাগ নিয়ে কাজ করতেছি, কেউ একটা জেলা নিয়ে কাজ করতেছি কিনা আমাদের পক্ষে সম্ভব? এখানে মানে পরিশ্রম করতে হবে, শ্রম দিতে হবে। যারা বেশি শ্রম দিচ্ছেন তারা আলটিমেটলি ভালো পজিশন ক্রিয়েট করতেছেন। মানে এই প্রাপ্তির ফলটা আমরা কিছুক্ষণ পরে পাবো, এই প্রাপ্তির ফলটা আমরা কিছুক্ষণ পরে পাবো। সেই জায়গা থেকে আমরা ট্রেনিং সেশন ঠিক রাখবো, একেবারে ওইখানে শেষ করে দেব। এই যে বললাম যে আত্মবিশ্বাস, আপনাদের আরেকটা বিষয় বলি যে কমিটমেন্ট ঠিক রাখবেন। হ্যাঁ, আপনি যদি কমিটমেন্ট ঠিক না রাখেন তাহলে কিন্তু মার্কেটে কি করতে পারবেন না। আপনি একজনকে প্রতিশ্রুতি দিবেন, বিশেষ করে দেখবেন যে ওই যে একটা গল্প আছে এরকম যে এক বৃদ্ধ, হ্যাঁ কানাডার এক বৃদ্ধ রাস্তায় ঘন কুয়াশার ভিতরে, হ্যাঁ মানে সে খালি গায়ে আসে,
ওই পথ দিয়ে এক মানে তার সরকার যাচ্ছে, যাওয়ার পরে ও সরকার বলতেছে আপনি এই খালি গায়ে এই ঘন কুয়াশার ভিতরে কেমনে বেঁচে আছেন? পরে বলতেছে যে আমি মানিয়ে নিছি, আমার কোনো উষ্ণ বস্ত্র নাই, সে মানিয়ে নিছি। তো আচ্ছা আপনি থাকেন, আমি আপনার জন্য পোশাক নিয়ে আসতেছি। তখন ওই বৃদ্ধ বলতেছি আমার জন্য পোশাক নিয়ে আসতেছে। সে কি করেছে, তার উপর কি ডিপেন্ডেন্ট হয়ে গেছে। দেন ওই লোক বাসায় গিয়ে বলে গেছে। এখন ওই লোক অপেক্ষা করতেছে যে তার জন্য পোশাক নিয়ে আসবে, তার জন্য পোশাক নিয়ে তার উপর কি ডিপেন্ড হয়ে গেছে, কিন্তু উনি আসে নাই। ওনার পরের দিন সকালে মনে করছে, মনে করার পরে উনি বলছে হ্যাঁ হ্যাঁ আমি না বলছি ওগুলোকে পোশাক দিয়ে আসবো, কিন্তু আমার অপেক্ষা করতেছি। তো যখন উনি গেছে, গিয়ে দেখে উনিটা মারা গেছে শীতে, এবং ওনার হাতে একটা চিরকুট। উনি বলছিল যখন আমার কোনো গরম কাপড় ছিল না বা উষ্ণ পোশাক ছিল না, তখন আমি আমার এই শীতটাকে মানিয়ে নিয়েছিলাম। আপনি যখন আমাকে প্রতিশ্রুতি দিলেন, তখন আমি আপনার জন্য অপেক্ষা করতে করতে আমি আমার সেই কি মানিয়ে নেওয়াটাকে হারিয়ে ফেলেছিলাম। সুতরাং আপনি যদি এইটাকে ডিলার হিসেবে, বাকি কোনো বিষয় না, কোম্পানি তো আছে, বাকি দিব, আপনি এই চালান না করে পরে চালান থেকে আপনাকে আমি ফুল বাকি দিয়ে দিব। উনি কিন্তু পরে চালান কি করতো, ক্যাশ করতে পারতো। আপনার পরে চালানটা কি করতে পারতো, ক্যাশ করতে পারতো, কিন্তু উনি ক্যাশ করবে না। কেন? উনি ওই যে পরেরটা যেটা করতে পারতো এটা করা ভুলে গেছে। আপনি তারা কি বলছেন, আমরা তাকে বাকি দিব। এই যে বাকি দিব কথাটা যে বলছেন, উনি ওনার কি করছে, আশা হারাই ফেলছে, আপনার উপর ডিপেন্ড হয়ে গেছে। আপনি তাদের কমিটমেন্ট দিয়েছেন বাকি দিবেন, আসলে কমিটমেন্ট কিন্তু আপনি দিয়েছিলেন এই কোম্পানির কথা এবং রুলস অনুযায়ী দিয়েছিলেন। সুতরাং কমিটমেন্ট দেওয়ার আগে একবার চিন্তা করে দেখবেন, একবার চিন্তা করে দেখবেন যে ঠিক কমিটমেন্ট দিচ্ছেন কিনা। ভুলভাল কমিটমেন্ট দেওয়ার কারণে কিন্তু আপনার পজিশন ড্যামেজ হতে পারে, আপনার পার্টির সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। খেলাটা তো ভাই পার্টির সাথেই হবে, ওই জায়গাটা ভালো করে খেলেন, যা বলবেন, যা পারবেন, যা ক্যাপাসিটি আছে ওই জায়গা থেকে চেষ্টা করবেন, এছাড়া কিন্তু পারবেন না। আমরা সবাই সফল হতে চাই, কিন্তু সফল হওয়ার জন্য আমরা কতটুকু কাজ করি। সফল হওয়ার জন্য আপনাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, আর আপনি সফল হওয়ার জন্য চ্যালেঞ্জকে বেছে বেছে নিতে পারবেন না। বেছে বেছে চ্যালেঞ্জ গ্রহণ করে তো সফল হতে পারবেন না। সব চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, এটা ভালো হোক, খারাপ হোক, কঠিন হোক, হালকা হোক, পাতলা হোক। আপনার এক স্যারকে বলেছে এক স্টুডেন্ট, স্যার আমি সফল হতে চাই, তাহলে আমি কি করব? খুব নাচের বান্দা, এবং সে ওইখানে গেল, বলছে কালকে আইসো। উনি ফজরের সময় আসতে বলছে, উনি গেছে, গিয়া উনি বলছে আমি যা করি তুমি তাই করবা। ও পুকুরে নেমে গেছে, সাগরে নামছে, নামার পরে ও বলতেছে যে আমি এখন ডুব দিব, তুমিও ডিপ দিবা। এক ডুব দিছে, উঠছে, ও ডুব দিছে, বলছে আবার ডুব দিতে হবে, দেখো দেখি ডুব কেমন দিতে হয়। ও ডিপ দিছে, ওর গাড়া সাথে চেপে ধরছে। ওই শিক্ষক তার গাড়ি কি করছে, চেপে ধরছে, দৌড়ছে তো দৌড়ছে, মানে ওরা কি মারা ফেলবে। সেই কথা হচ্ছে আমাকে ডিস্টার্ব করে, মারা ফেলবো, চাপ দিছে। কত খারাপ শিক্ষক দেখেন, মারা ফেলবে। তো ও কি করছে, জীবনের শেষ চেষ্টাটুকু করে এক ধাক্কা দিয়া ওইটাই তো দৌড়। বলতেছে আমি একটা সফল হওয়ার মন্ত্র নেওয়ার জন্য, আর আপনি আমাকে মারতে চাইলেন। আমি যখন তোমাকে মারতে চাইলাম, তুমি বাঁচার জন্য কেমন চেষ্টা করছো? আমি আমার জীবনের শেষটা দিয়া চেষ্টা করছি। তো ওই যে শেষটা দিয়া যখন চেষ্টা করবা, তখনই তুমি সফল। ওই শেষটা দিয়া চেষ্টা করে সফল হওয়া, সাধারণ পসিবল না। যদি আপনার ওই রকম শেষ চেষ্টা থাকে, তাহলে যে কোনো জায়গা থেকে, যে কোনো ভাবে, যে কোনো অবস্থাতে কি আপনার পক্ষে সফল হওয়া সম্ভব। ধন্যবাদ। আপনারা সবাই আপনাদের জায়গা থেকে পরিশ্রম করে কোম্পানিকে এগিয়ে নিচ্ছেন, নিয়ে যাবেন। এটা আপনাদের কোম্পানি, আপনাদের করতে হবে। আজকে আমি আছি, কালকে নাই। আমার জায়গাতে কেউ আসেন, ওই রকম ভাবে তৈরি হন। মানে আপনাদেরকে তৈরি হবে যে কোম্পানি নিয়োগ দেবে, এরকম না। আজকের কথা বলে যদি আমি কালকে মারা যাই, তাহলে হয়তো এখান থেকে চিন্তা করতে পারতো কোম্পানি যে এখান থেকে কারে নেওয়া যায়। ওই রকম ভাবে কি প্রিপেয়ার্ড হন, কারণ আমরা তো সারা জীবন বাঁচবো না। আমি একেবারে 70 বছর বাঁচবো এই মানে সিউরিটি নেই। সুতরাং এখানে আসার জন্য চিন্তা করেন, আমি না, আমার চেয়ে বড় কেউ হন, আমি যেন আপনার কাছে শিখতে পারি। আর শিখার জন্য আমরা কাজ করতেছি, আমরা শিখতেছি, মানে শিখে শিখে কাজ করে রেডিয়েন্টকে এগিয়ে নিচ্ছি। আর রেডিয়েন্ট আমাদের সকলের কি, রেডিয়েন্ট ভালোবাসার নাম, রেডিয়েন্ট আস্থার নাম, রেডিয়েন্ট ভালো লাগার নাম, রেডিয়েন্ট আমার রক্তে, রেডিয়েন্ট পরিবারে। আমি আমার সন্তানের মতো রেডিয়েন্টকে ভালোবাসি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।